আমরা এখন দেখব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চলতরিৎ অধ্যায়ের চট্টগ্রাম বোর্ড 2024 সালের প্রশ্ন। এখানে এই 3 নাম্বার সৃজনশীলটা হচ্ছে চলতরিৎ অধ্যায়ের চট্টগ্রাম বোর্ড 2024 সালের প্রশ্ন। তো এখানে উদ্দীপকে আমাদের কাছে একটা সার্কিট দেওয়া আছে। গ নাম্বারে বলা আছে বর্তনীর এ বিন্দুতে বিভব নির্ণয় করে। কোথায় বিভব নির্ণয় করতে হবে? বর্তনীর এ বিন্দুতে। এ বিন্দু হচ্ছে এটা, এই বিন্দুতে বিভব নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা এই বিন্দুতে বিভব নির্ণয় করার জন্য আমরা কি করতে পারি আগে জিনিসটা আমরা বুঝবো, তারপর আমরা সমাধানে যাব। ফার্স্ট কথা হচ্ছে যে আমাদের মূল ভোল্টেজটা কত। এই বর্তনীর মূল ভোল্টেজটা কিন্তু 40 ভোল্ট। এইটা হচ্ছে আমাদের বর্তনীর মূল ভোল্টেজ, যেটা হচ্ছে 40 ভোল্ট। তো এখান থেকে কারেন্ট পজিটিভ প্রান্ত থেকে বের হয়ে আসতে আসতে কারেন্ট যখন এখানে আসবে, কারেন্ট কিন্তু দুইটা পথে ভাগ হয়ে যাবে। একটা যাবে এই পথ বরাবর আর একটা যাবে এই পথ বরাবর। আমি ধরে নিলাম এই পথটা হচ্ছে I1 আর এই পথটা হচ্ছে I2। আচ্ছা, এখন এইটা যে 40 ভোল্ট কারেন্ট, এইটা কি হবে? এটা যখন আসবে তখন এই এই 10 মানে ওহম রোধের কাছে যখন আসবে তখন এখানে কিছু ভোল্টেজ পতন হবে বা বিভব পতন হবে। এখানে কিছু কি ভোল্টেজ ড্রপ হবে বা বিভব পতন হবে, বিভব নষ্ট হবে। সেটা কি মানে এই 10 ওহম রোধের জন্য এই মূল যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা এখানে আসার ফলে এখানে কিছু ভোল্টেজ ড্রপ বা বিভব পতন হবে। এই বিন্দুর জন্য রোধ এইটা, এই জন্য এই রোধ নিয়ে আমাদেরকে হিসাব করতে হবে আর কি। তো সেটা বের করবো। সেটা বের করার জন্য আমাদেরকে ফার্স্টে কি করতে হবে? আমাদের কিন্তু সম্পূর্ণ বর্তনীর যে রোধ সেটা লাগবে, সম্পূর্ণ বর্তনীর যে কারেন্ট সেটা বের করতে হবে, তারপরে কারেন্ট I1 বের করতে হবে। তারপরে আমরা যখন I1টা বের করতে পারবো তখন ভোল্টেজ ড্রপ বা বিভব পতন কত ওহম রোধের জন্য? 10 ওহম রোধের জন্য। তাহলে 10 ওহম রোধের জন্য ভোল্টেজ ড্রপ বা বিভব পতন কত সেইটা বের করবো। বের করার পরে আমাদের যে মূল ভোল্টেজ থেকে আমরা 10 ওহম রোধের জন্য যে বিভব পতনটা পাই ওইটা বাদ দিলে, মানে মূল ভোল্টেজ থেকে 10 ওহম রোধের জন্য যে বিভব পতনটা পাবো ওইটা বাদ দিলে আমরা পাবো যে এ বিন্দুর বিভব। আমরা বিষয়টা বুঝছি কিনা আমি আরেকবার একটু বলতেছি যে আসলে ঘটনাটা কি। এখানে ঘটনাটা যেটা সেটা হচ্ছে যে 10 ওহম এই বর্তনীর মূল ভোল্টেজ হচ্ছে 40 ভোল্ট। এটা হচ্ছে 40 ভোল্ট ব্যাটারি। তো 10 ওহম রোধের জন্য মূল ভোল্টেজের কিছু ভোল্টেজ ড্রপ হবে, মানে এই 10 ওহম রোধের জন্য এই মূল ভোল্টেজের কিছু ভোল্টেজ কি ড্রপ হবে বা অর্থাৎ বিভব পতন হবে, কিছু বিভব কি পতন হবে বা নষ্ট হবে। সেই বিভব পতনটা কত ফার্স্টে আমরা সেটা বের করব, এবং সেইটা বের করে আমরা যদি মূল ভোল্টেজ বা মূল বিভব থেকে সেই বিভব পতনটা বাদ দিই তাহলে আমরা এই বিন্দুর বিভবটা পাবো। তো সেইটা বের করার জন্য এই চিত্রে দেখে বোঝা যাচ্ছে যে 10 ওহম আর 5 ওহম রোধ, আমাদের কিন্তু পুরো সার্কিটের তুল্য রোধ লাগবে, সম্পূর্ণ সার্কিটের কারেন্ট লাগবে, তারপর আমাদের I1 কারেন্ট লাগবে, তারপরে আমরা এটা বের করতে পারবো। যাই হোক, এখানে 10 আর 5 ওহম রোধ কিসে আছে? শ্রেণীতে। তাই লিখছে RS1 সমান 10 প্লাস 5 সমান 15, আর 8 আর 12 ওহম রোধ আছে শ্রেণীতে, তাহলে RS2 সমান 8 প্লাস 12 মানে 20 ওহম। আবার এই দুইটা কিন্তু সমান্তরাল, মানে এই দুইটা মিলে একটা হয়ে গেছে আর এই দুইটা মিলে একটা হয়ে গেছে। তাহলে পরের চিত্রটা কেমন হতে পারে? এই যে এরকম চিত্র। তাহলে এই দুইটা মিলা হয়েছে 15 আর এই দুইটা মিলা হয়েছে 20, এবং এটা পরস্পর কিভাবে আছে? সমান্তরালে আছে। তাহলে 1 বাই RP সমান 1 বাই RS1 প্লাস 1 বাই RS2 সমান সমান হচ্ছে, এটাকে হিসাব করলে আমরা RP পাবো হচ্ছে, RP মানে কত? RP সমান পাচ্ছে হচ্ছে 8.5714 ওহম। এটাই কিন্তু ছিল আমাদের বর্তনীর তুল্য রোধ, মানে আর ইকুইভ্যালেন্ট যেটা, কারণ এরপরে আমাদের কাছে আর কোনো রোধ নেই। এই দুইটা মিলে দুইটাকে মানে সমান্তরালে করলে আমরা যে রোধটা পাচ্ছি এটাই হচ্ছে আমাদের এই বর্তনীর তুল্য রোধ। এখন এই বর্তনীর টোটাল কারেন্টটা কত সেটা বের করবো। তাহলে টোটাল কারেন্ট বা বর্তনীর সম্পূর্ণ কারেন্ট যেটা I সেটা বের করবো। তাহলে I সমান সমান E বাই R। I সমান সমান E বাই R। এটা মানে কোন সূত্র অনুযায়ী লিখবো? যে আমরা জানি যে একটা সূত্র V সমান সমান কত? IR, যেখান থেকে লিখতে পারি যে I সমান সমান V বাই R। এই V মানে হচ্ছে E, আর R মানে হচ্ছে বর্তনীর তুল্য রোধ, যেটা R ইকুইভ্যালেন্ট। তাহলে আমাদের কাছে এই E মানে কত দেওয়া আছে? E মানে দেওয়া আছে 40 ভোল্ট। এই E মানে 40 ভোল্ট, আর আমাদের বর্তনীর ইকুইভ্যালেন্ট টোটাল হচ্ছে যে তুল্য রোধটা সেটা হচ্ছে এটা। তাইলে I সমান E বাই R ইকুইভ্যালেন্ট। E মানে হচ্ছে 40 ভোল্ট, এই যে E মানে হচ্ছে 40 ভোল্ট, আর RE যেটা R ইকুইভ্যালেন্ট, যেটা এই বর্তনীর তুল্য রোধ হচ্ছে RP। RP দ্বারা লিখছিলাম, তাহলে RP সমান হচ্ছে এত ওহম। তো এটাকে এটা দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 4.67 অ্যাম্পিয়ার। তাহলে এই বর্তনীর টোটাল কারেন্ট কত পাচ্ছি? 4.67 অ্যাম্পিয়ার। তো এখন আমরা যখন এই যে এ বর্তনীর কি বলছিলাম যে এ বিন্দুতে যখন বিভব পতনটা বের করব বা ভোল্টেজ ড্রপ বের করব, তখন এই তারের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে? I1 পরিমাণ কারেন্ট যাচ্ছে। তাহলে আমাদের I1 কারেন্টটা কিন্তু বের করে নিতে হবে, তারপরে হিসাব করতে হবে। তাহলে I1 কারেন্টটা বের করব। I1 কারেন্টটা বের করতে পারি কিভাবে? আমরা যে রোধের জন্য কারেন্ট বের করব, আমরা এখন কিন্তু এই দুইটা রোধ মিলে কিন্তু 10 আর 5 মিলে কিন্তু 15 হয়ে গেছে, আর এইটা মিলে কিন্তু 20 হয়ে গেছে। তো যাই
আমরা কারেন্ট বের করার সূত্র হচ্ছে, আমরা যে রোধের জন্য কারেন্ট বের করব ওই রোধের অপোজিট যে রোধটা থাকবে ওইটা উপরে যাবে, আর নিচে হচ্ছে দুইটা রোধের যোগফল গুণ হচ্ছে টোটাল কারেন্ট। বুঝছি কিনা আমরা বিষয়টা, যে আই ওয়ান সমান সমান, আমরা এই বর্তনীর টোটাল কারেন্ট হচ্ছে আই, মানে আই ওয়ান সমান সমান আই ওয়ান কোন রোধের জন্য বের করব, 15 রোধের দিকে যাচ্ছে, তাহলে 15 রোধ ব্যতীত অপর রোধ কোনটা আছে 20, তাহলে এই 20টা হবে উপরে, আর নিচে হচ্ছে বাকি দুইটা রোধের যোগফল গুণন হচ্ছে টোটাল কারেন্ট, টোটাল কারেন্ট হচ্ছে আই। তখন সমান সমান 20 ইন্টু আই এর মান হচ্ছে এত অ্যাম্পিয়ার, আর নিচে দুইটা রোধের যোগফল, তো এটাকে হিসাব করলে আমরা পাচ্ছি হচ্ছে 2.67 অ্যাম্পিয়ার, অর্থাৎ আই ওয়ান কারেন্টের মান কত 2.67 অ্যাম্পিয়ার। এখন বিভব পতন বা ভোল্টেজ ড্রপ বা বিভব খরচ যেটা সেটা দেখবো, এটা কত ওহম রোধের জন্য ছিল, 10 ওহম রোধের জন্য, তাহলে 10 ওহম রোধের জন্য আমরা লিখতে পারি V10 সমান সমান হচ্ছে I1 R1, কারণ যেহেতু 10 ওহম রোধের জন্য আমরা বের করব, তাহলে এই 10 ওহম রোধের জন্য বের করছি, কিন্তু 10 ওহম রোধের ভিতর দিয়ে I1 পরিমাণ কারেন্ট যাচ্ছে, এই জন্য লিখছি I1 ইনটু R1, R1 মানে হচ্ছে 10, তাহলে 2.67 ইনটু 10 সমান সমান হচ্ছে 26.67 এত ভোল্ট। তাহলে এ বিন্দুতে এই এই 10 ওহম রোধের ভিতর দিয়ে কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে, সেটা হচ্ছে যে মানে যাচ্ছে কতটুকু, বিভব পতন বা বিভব খরচ হচ্ছে কতটুকু 26.67 ভোল্ট, 26.67 ভোল্ট, মানে এই 10 ওহম রোধের ভিতর দিয়ে যাচ্ছে কিন্তু খরচ হচ্ছে যেটা। তাহলে এ বিন্দুর বিভব কিভাবে বের করব, এই বর্তনীর মূল ভোল্টেজ ছিল কত, মূল ভোল্টেজ ছিল হচ্ছে 40 ভোল্ট, আর যেখানে এই ভোল্টেজটা এদিকে আসার ফলে এই 10 ওহম রোধের জন্য কিছু ভোল্টেজ খরচ হয়ে যায়, এবং সেই খরচকৃত ভোল্টেজ হচ্ছে 26.67 ভোল্ট। তাহলে এ বিন্দুর বিভব কত হবে, এই মূল ভোল্টেজ থেকে যখন আমি এই ভোল্টেজটা বাদ দেবো, যে ভোল্টেজটা আমাদের খরচ হয় মূল ভোল্টেজ থেকে, সেই ভোল্টেজটা বাদ দিলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের কি বিভব পতন বা ভোল্টেজ খরচ। তাহলে এটা পাচ্ছি কত 13.33 ভোল্ট। তাহলে আমরা লাস্ট লিখে দেবো যে এ বিন্দুর বিভব হচ্ছে 13.33 ভোল্ট। এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধান দেখবো। তো গ নম্বর প্রশ্নের সমাধান দেখার আগে আমরা প্রশ্ন দেখবো যে প্রশ্নে কি বলা আছে। এখানে প্রশ্নে বলা আছে যে পানি বাষ্পীভূত হবে কিনা, মানে বর্তনীকে 20°C তাপমাত্রার 2 কেজি পানিতে ডুবিয়ে 1 ঘন্টা চালু রাখলে পানি বাষ্পীভূত হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এই বর্তনীকে 20°C তাপমাত্রার 2 কেজি পানিতে ডুবিয়ে 1 ঘন্টা চালু রাখলে পানি বাষ্পীভূত হবে কিনা। তার মানে আমাদের যেটা করতে হবে, এখানে আমরা একটু বুঝি যে হিসাবটা কি, বা আসলে পানি বাষ্পীভূত হওয়ার ঘটনাটা কি। এইটা হচ্ছে একটা বর্তনী, তো এই বর্তনীকে যদি 20°C তাপমাত্রার 2 কেজি পানিতে, আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের সেই পাত্র, এখানে 2 কেজি পানি আছে, এই পানির ভিতরে যদি আমরা এই বর্তনীটাকে ডুবিয়ে রাখি, তাইলে এই পাত্র থেকে পানি বাষ্পীভূত হবে কিনা। তো যখন আমরা এই বর্তনীটাকে এই পানিতে ডুবাবো এবং এই বর্তনীর ভিতর বিদ্যুৎ চালনা করব, তখন এই বর্তনী থেকে কি উৎপন্ন হবে, কিছু পরিমাণ কিন্তু তাপ উৎপন্ন হবে, কি উৎপন্ন হবে, কিছু পরিমাণ তাপ উৎপন্ন হবে, এবং সেই তাপ আমাদেরকে নির্ধারণ করে দিবে যে এই পানি বাষ্পীভূত হবে কিনা, এই পাত্রে যে পানি আছে সেই পানিটা বাষ্পীভূত হবে কিনা, মানে পানি বাষ্পীভূত হবে কিনা। এখন আমাদের কাজ হচ্ছে এই বর্তনীর কি বের করব, তাপ বের করব। তাপ বের করার পর এখন পানি তো বাষ্পীভূত হবে, পানি বাষ্পীভূত হওয়ার জন্য পানিরও তো কিছু তাপ আছে, পানি বাষ্পীভূত হওয়ার জন্য তো একটা নির্দিষ্ট তাপ প্রয়োজন, পানি বাষ্পীভূত হওয়ার জন্য একটা নির্দিষ্ট তাপ প্রয়োজন, আমরা সেই তাপটা বের করব। যদি দেখি যে এইচটা বড়, মানে হচ্ছে যদি দেখি যে আমাদের এই সার্কিটের যে তাপ সেইটা যদি বড় হয়, মানে বেশি হয়, সার্কিটের যে তাপ সেটা যদি পানির তাপের থেকে বেশি হয়, তাহলে কিন্তু পানি বাষ্পীভূত হবে, কারণ এই সার্কিটের তাপ যদি বেশি হয়, তাপ বেশি হলে এখানে পানি ফুটবে খুব দ্রুত তাড়াতাড়ি এবং পানি বাষ্পীভূত হবে। আর যদি উল্টাটা হয় যে সার্কিটের তাপের থেকে পানির মানে পানি যে বাষ্পীভূত হবে, পানি বাষ্পীভূত হওয়ার তাপটাই বেশি, তাইলে কিন্তু সেই সার্কিট এই পানিকে বাষ্পীভূত করতে পারবে না, পানি ফুটবে না আর পানি বাষ্পীভূত হবে না, সেক্ষেত্রে এই কন্ডিশনে বাষ্পীভূত হবে আর এই কন্ডিশনে বাষ্পীভূত হবে না। তোমরা বুঝছি কিনা বিষয়টা, মানে আমরা যখন এই সার্কিটে তাপ দেব, আর তখন কি হবে যে এখান থেকে কিছু পানি পানি যখন বাষ্পীভূত হবে তখন পানিরও তো একটা নির্দিষ্ট তাপ থাকবে, তাহলে এই সার্কিটের তাপ বের করব আর এখানে যে পানি আছে সেই পানির তাপ বের করব, বের করে দেখবো যদি সার্কিটের তাপ বেশি হয় তাহলে পানি বাষ্পীভূত হবে, আর সার্কিটের তাপ যদি পানির তাপের থেকে কম হয় তাহলে পানি বাষ্পীভূত হবে না। তো এখানে এখানে বলছিল যে কি, ফার্স্টে আমরা এটা বের করব যে বর্তনীতে উৎপন্ন তাপ, ফার্স্টে কি বের করব, বর্তনীতে উৎপন্ন তাপ। তো এটা বের করার সূত্র হচ্ছে H=V²T/R, বর্তনীতে উৎপন্ন তাপ H=V²T/R, আর মানে কত, এটা হচ্ছে বর্তনীর তুল্য রোধ Rp, যেটা আমরা গ নাম্বার বের করছিলাম, আর V মানে হচ্ছে বর্তনীর
বিভব বা ভোল্টেজ, যেটা আমাদেরকে দেওয়া ছিল 40 ভোল্ট। আর এখানে বলা ছিল যে 1 ঘন্টা চালু রাখতে, তাহলে 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড, মানে 60 ইনটু 60 এত সেকেন্ড মানে হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে উৎপন্ন তাপ এই সমান ভি স্কয়ার টি বাই আর পি। তাহলে ভি মানে 40 স্কয়ার, টি মানে এত, আর আর পি মানে তুল্য রোধ, যেটা আমরা বের করে রাখছিলাম। তাহলে এই বর্তনীতে উৎপন্ন তাপ হচ্ছে এত জুল। কত জুল? 672002। তাহলে উৎপন্ন তাপ বর্তনীর জন্য উৎপন্ন তাপ কত বললাম আমরা, একটু লিখে রাখি, 672002.24 এত জুল। এটা হচ্ছে বর্তনীর উৎপন্ন তাপ। তো এটা এখন যে ঘটনাটা ঘটবে যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে আমরা কি করব? বাষ্পীভূত করব। একটু খেয়াল করতে হবে, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি কি করব? বাষ্পীভূত করব। আমরা কিন্তু 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে তাপ দিলেই কিন্তু পানি বাষ্পীভূত হবে না। প্রথমে কি হবে যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হবে, তারপরে সেই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পে পরিণত হবে। আমরা জানি পানি বাষ্পীভূত হবে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাই না? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি বাষ্পীভূত হবে। কিন্তু যখন আমরা সেই পানিতে এই সার্কিটে ডুবায় সার্কিটে বিদ্যুৎ চালনা করব, তখন ওই পানিটা ফার্স্টে হবে যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে সেটা হবে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে, তারপরে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে সেইটা হবে কি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পে। সরাসরি কিন্তু 20 ডিগ্রি পানি থেকে 100 ডিগ্রি বাষ্পে যাবে না, 20 ডিগ্রি পানি থেকে 100 ডিগ্রি বাষ্পে যাবে না, এখানে একটা স্টেপ অতিক্রম করবে। সে 20 ডিগ্রির পানি ফার্স্টে 100 ডিগ্রির পানিতে যাবে, তারপরে 100 ডিগ্রির পানি যাবে 100 ডিগ্রির বাষ্পে আর কি। তো যাই হোক, এটা লিখছে যে 20 ডিগ্রির পানি প্রথম 100 ডিগ্রির পানিতে পরিণত হবে, তারপর ওই 100 ডিগ্রির পানিকে আবার তাপ দিলে সেইটা হবে কি 100 ডিগ্রি বাষ্পে পরিণত হবে। তখন 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি যখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হয়, তখন প্রয়োজনীয় তাপ কত আমাদের সেটা ধরে নিলাম হচ্ছে H1। তার মানে এখানে কিন্তু আমাদের H প্রাইম যেটা, এটা যখন বের করতেছি, H প্রাইম যেটা এটা যখন বের করছি, তখন কিন্তু আমাদের দুইটা স্টেপ, এই স্টেপ মানে এই স্টেপের জন্য H1 ধরে নিলাম, আর এই স্টেপের জন্য H2 ধরে নিলাম। তার মানে H1 প্লাস কিন্তু H2 এরকম হিসাব করতে হবে। তো আমরা ফার্স্টে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে প্রয়োজনীয় তাপ যদি H1 হয়, তাহলে আমরা লিখবো যে H1 সমান ms ডেল্টা। এটা কেন লিখলাম? কারণ এখানে কিন্তু পানি আছে, এখানে পরিবর্তন হয়েছে কিসের? তাপমাত্রার পরিবর্তন। আমরা প্রথমে এই স্টেপটা নেব, তারপরে এই স্টেপটা নেব। যখন তাপমাত্রার পরিবর্তন হয় তখন আমরা এই সূত্র ব্যবহার করব। এজন্য লিখছি H1 সমান ms ডেল্টা। তাহলে ভর দেওয়া ছিল 2 কেজি, পানির আপেক্ষিক তাপ, এখানে পানি তো পানি আছে, পানি তো পানি হয়েছে, এজন্য পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন। আর এই যে ডেল থেটা, এটা হচ্ছে আমাদের তাপমাত্রার পার্থক্য। তাপমাত্রার পার্থক্য এই ডেল থেটা কিন্তু ডিগ্রি সেলসিয়াসে থাকবে। তাহলে 100 মাইনাস 20 করলে আমরা পাচ্ছি হচ্ছে 80। তাহলে H1 সমান m s ডেল থেটা হচ্ছে এত। তাহলে H1 সমান আমরা পাচ্ছি হচ্ছে এত জুল, এত জুল। এটা কিন্তু এখন আমার কাছে এটা কেবল 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হয়েছে। এখন এই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে আমরা যদি বাষ্পে পরিণত করতে চাই, সেটা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত হবে। তাহলে এখন এই স্টেপের জন্য কাজ করব। তাহলে লিখছি যে আবার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপ যদি H হয়, তাহলে H হলো mLV। ভি তে কি? ভ্যাপর। ভ্যাপর মানে হচ্ছে বাষ্প, অর্থাৎ এখানে পানিটা কি হচ্ছে? বাষ্প হচ্ছে। এখানে কিন্তু তাপমাত্রা একই আছে, অর্থাৎ 100 ডিগ্রির পানি 100 ডিগ্রির বাষ্প হচ্ছে, তাপমাত্রা কি একই আছে। যেহেতু তাপমাত্রা একই আছে, তাহলে আমাদের পরিবর্তন হচ্ছে কি পানি বাষ্প হচ্ছে, পানি বাষ্প হচ্ছে, অবস্থার পরিবর্তন হচ্ছে। আমাদের কিন্তু অবস্থার পরিবর্তন হচ্ছে, পানি হচ্ছে বাষ্প, পানি হচ্ছে কি বাষ্প। তাই লিখছি H2 সমান mLV। পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ যেটা, সেটা হচ্ছে 22,68,000 জুল পার কেজি। তাই এটা বসাইছি। তাহলে 2 ইন্টু LV হচ্ছে পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ, যেটা আমাদের মুখস্থ মান। তো এটা বসানোর পরে আমরা H2 পাচ্ছি কত? এত জুল। তাহলে এখন 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি যদি আমরা বাষ্পে পরিণত করতে চাই, তাহলে সেই পানির প্রয়োজনীয় তাপ কত? সেটার জন্য প্রয়োজনীয় তাপ হচ্ছে এত জুল আর এত জুল, এত জুল আর এত জুল। তাহলে H সমান সমান H1 প্লাস H2 করবো এখন আমরা। হ্যাঁ, আমি এখানে লিখছি যে এখন 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে সরাসরি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপ H প্রাইম সমান H1 প্লাস H2। তাহলে এখানে এই দুটাকে যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে কত জুল? এত জুল। তাহলে আমাদের কে বড়? H প্রাইম বড় নাকি H বড়? তাহলে অবশ্যই কি এখানে H প্রাইম বড়। কি বড়? H প্রাইম বড়। তাহলে আমি কিন্তু আগেই বুঝাই দিচ্ছি যে যদি H প্রাইম বড় হয়, তাইলে কিন্তু পানি বাষ্পীভূত হবে না। কারণ হচ্ছে যে পানি বাষ্পীভূত হওয়ার জন্য পানির অনেক তাপ প্রয়োজন, এবং সেই তাপটা হচ্ছে এত জুল। আর ওই সার্কিটে যখন বিদ্যুৎ প্রবাহিত হবে, তখন ওই সার্কিট থেকে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় সেটা ছিল হচ্ছে এত জুল, যা এর তুলনায় অনেক অনেক কম, এই তাপের তুলনায় অনেক অনেক কম। তাই সেই পাত্র থেকে কি পানি বাষ্পীভূত হবে না। এই জন্য লিখছে যে বর্তনীতে যে তাপ উৎপন্ন হবে সেই তাপ দিয়ে পানি বাষ্পীভূত হবে না।
তো এখন আশা করি আপনারা বিষয়টা বুঝছেন। যদি না বোঝেন তো আরেকবার ভিডিওটা রিপ্লে করে দেখবেন, তাহলে খুব সহজেই বুঝে যাবেন আর কি। তো যাই হোক, এখন ভিডিওর স্ক্রিনে যে প্লেলিস্ট বা যে ভিডিওগুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, অথবা চাইলে এই চ্যানেলের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারেন। এই কারণে এখানে ফিজিক্সের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে, যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে।